আব্বাস ভাইকে বলবেন সালাম ঠুকো, আব্বাস ভাই টাকাটা দিয়েছে আর নওশাদ ভাইকে মামলাটা করেছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য ওনার মায়ের কবরটা এখনো কবর আছে, নালে জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, মদের ফ্যাক্টরি হয়ে যেত, আর কি না কি হয়ে যেত, কারণ দখল করে নিত। এখন যে দখলটা করতে পারছে না, কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোনো অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোনো বসিরহাট উত্তরের বিধায়কের করা মামলাতে নয়, একমাত্র নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আর কি গুটি কয়েক মানুষের করা মামলাতে। মাথায় রাখবেন, আমাদেরকে তো বিজেপির দালাল বলে দেওয়া হচ্ছে, আমরা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, আবার বিজেপির বিরুদ্ধেই মামলা করছি। কি ভাই দিনই ভাই, কি দিন আসলো? বিজেপির দালাল আমরা ওদের কাছ থেকে টাকা নিচ্ছি, আবার ওদের বিরুদ্ধে মামলা করে ওরা যে লুটতে চাইছে কবরটা, কবরের জায়গাটা, মাদ্রাসা মসজিদ ঈদগাহটা, সেটাকে আমি লুটতে দিচ্ছি না। ওরা এতই বোকা, নওশাদকে টাকা দিচ্ছে, নওশাদ ওই টাকা নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা আমি টাকার বিষয়ে বলি। আচ্ছা আমরা টাকা নিয়েছি, কেউ প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত? আর প্রমাণ করতে পারবেও না। নিলে তো ভাই প্রমাণ হবে, না নিলে প্রমাণ কি করে হবে? এবার আপনাদের বলি, যারা বলছে টাকা নিয়েছি, নিশ্চিতভাবে তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। কি গো, প্রকাশ্যে টাকা তো নিইনি, গোপনেও নিইনি, গোপনে নিইনি, তাও তাদের কাছে খবর আসছে, খুব ভালো সম্পর্ক আছে তাদের সাথে, মানে ভালো যোগাযোগ আছে। আজকের পর থেকে আপনাদের দুটো কথা বলতে হবে তৃণমূলের নেতাদেরকে, পারবেন তো? দুটো কথা বলে দিই। একটা কথা কি বলুন তো, যে নওশাদ ভাইজান, এই জায়গাটার নাম কি, বড় গৌড়াতে এসেছিল, এসে একটা কথা বলে গিয়েছে, দুটো কথা বলেছে। প্রথম কথাটা কি, যে ভাইজান বলেছে আমরা টাকা নিয়েছি, তোমরা কোনোদিন প্রমাণ করতে পারবে না, নিইনি প্রমাণ করতে পারবে না, তোমরা বলছো নিয়েছে, চলো তোমার কথাটাকেই তর্কের খাতিরে সত্য ধরে নিলাম। তুমি জানতে পেরে যাচ্ছ মানে তুমি বিশাল বিজেপির গভীরে থাকো, তোমার সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। তো নওশাদ ভাইজান বড় গোবরাতে এসে বলেছে প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেব, তুমি ব্যবস্থা করো। ভয় লাগছে নাকি? আমার ভয় লাগে না ভাই, বিজেপি টাকা দেবে? বিজেপি আমার মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, কবরস্থানের জায়গা কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, আমাকে আবার টাকা দেবে? এই বিজেপি দলিত আদিবাসীকে খুন করে দিচ্ছে এই বিজেপির আমলে। এই কদিন আগে দেরাদুনে ত্রিপুরার একটি ছেলে, ওকে চাইনার মানুষ বলে পিটিয়ে খুন করে দিল, আর একজন মৃত্যুর শয্যায় সহ্যে। একটা আমাদের জুয়েল রানা মুর্শিদাবাদে বাড়ি, উড়িষ্যায় কাজে গিয়েছিল, পিটিয়ে তাকে মেরে দিল। আফরাজুলকে, সোমনাথ দেবনাথকে শুরু করে এই ধরনের প্রতিনিয়ত অত্যাচার চলছে, ওরা আবার টাকা দেবে? তারপরেও বলছি, বলবেন কি যে নওশাদ ভাইজান বলেছে বিজেপি টাকা দিলে নেবে, তবে কি প্রকাশ্য নেবে, এরকম স্টেজ করে টাকা নেবে। 100 টাকার ব্যবস্থা করতে পারলে 90 টাকা যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দেবে, আর 10 টাকা আমরা পার্টি চালাবার জন্য নেব। মানে বুঝতে পেরেছ? দিলে তো শুনেছি ওরা কোটি কোটি টাকা দেয়, বলে না, কি বলছে 400-500 কোটি টাকা দিয়েছে। 400-500 কোটির দরকার নেই ভাই, 100 কোটির ব্যবস্থা করতে হলো 10% মানে 10 কোটি পার্টি চালাবার জন্য রাখবো, 90 কোটি যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো। ভালো না খারাপ? অফার খারাপ আছে? এই অফার খারাপ আছে? ভালো অফার দিচ্ছি। আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নওশাদ সিদ্দিকীর দল চলছে, বলবে ভাই টাকা নিয়েছে মানে তোর বুক ফাটছে, তার মানে তুই টাকা নিয়েছিস করছিস, প্রমাণ দেখাতে পারিস? তোকে ভাইজান অফার দিয়েছে বা তোমাকে ভাইজান অফার দিয়েছে, তুমি ব্যবস্থা করো, তোমাকে 90% দিয়ে দেবে আর 10% পার্টি চালাবার জন্য রাখবে। এই ওষুধটা দিতে পারবেন তো? দেখলেই তাকে বলবে ভাই শোন একটু ব্যবস্থা কর না, বন্ধু বান্ধবী হয়তো, ও কাকা শোনো বিজেপির কাছ থেকে ব্যবস্থা করো না, তুমি 90% পাবে, 10% পার্টি। এই যে রক্তদান শিবির করতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘাটের টাকা দিয়ে পার্টি হচ্ছে। কি গো, 21শে জানুয়ারি যাওয়াতে হবে তো নাকি? মনে আছে তো? যেমন ছেলেরা যাবে তার সাথে সাথে মেয়েদেরকেও যেতে হবে একইভাবে। লড়াইটা শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য, মেয়েদের অধিকারকে প্রতিষ্ঠার লড়াই আমরা করছি। প্রতিনিয়ত পশ্চিমবাংলায় মেয়েদের উপরে যে অত্যাচার চলে বন্ধের জন্য লড়াই আমরা করছি। গতকালকে আমরা পরশু দিন দেখলাম ক্যানিং থানার মধ্যে ওদের আপনার যে গেস্ট হাউস আছে, ওদের যে থাকার জায়গা আছে, একটি মহিলা সুসাইড করেছে, রোশনি খাতুন সম্ভবত। পরিবারের অভিযোগ কি ভট্টাচারিয়া বলে সাব ইন্সপেক্টর আছে, মেয়েটিকে নাকি তার সাথে
জোর করে অবৈধ সম্পর্ক তৈরি করে তাকে মৃত্যুর কোলে ঢেলতে করেছে। তাহলে এই অন্যায়গুলো বন্ধ করতে হবে। তো এই অন্যায় হয়েছিল কোথায়? হাঁসখালিতে আমি গিয়েছিলাম, আপনারা জানেন তো। সেই মমতা ব্যানার্জি তখন কি বলেছিল? লাভ অ্যাফেয়ার্স আছে। কদিন আগে সাজা ঘোষণা হলো। হাঁসখালিতে আমার দলিত বোনটার সাথে যে অন্যায় করেছিল, সাজা ঘোষণা হলো। ছেলেটার বাপ সহ অনেকজনকে যাবজ্জীবন দিয়েছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল? লাভ অ্যাফেয়ার্স আছে। মানে সবসময় ভুল কথা বলে। যাক, আমি ফিরে আসি। তাহলে দেখা হলেই কি বলবেন? ভাই ব্যবস্থা কর, তুমি 90% রাখবে, 10% আমরা নেবো। আপনি বলবেন আমরা নেবো। কারো অসুবিধা আছে তো নাকি? কারো অসুবিধা আছে? গোপনে কেন নেবো? দিলে প্রকাশ্যে নেবো। দিক কেমন আগে দেখি। আমি তো ভালো করে জানি ওরা আপনাকে আমাকে জবাই করে ফেলছে, আর আপনাকে আমাকে টাকা দেবে। দ্বিতীয় কথা, ওরা আমাদের কিচ্ছু পারবে না, আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না, জানে তর্কতে হারবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে আমাকে বসিয়ে দিক, ক্যামেরা লাগিয়ে দিক, লাইভ চলুক। মমতা ব্যানার্জি এই 14 বছরে হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষের উপকার করেছে না অপকার করেছে? পশ্চিমবাংলা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে? পশ্চিমবাংলা নতুন শিল্প তৈরি হয়েছে না এখানে কাজ হারিয়েছে? এক কথাই সার্বিকভাবে আর্থসামাজিকভাবে পশ্চিমবাংলার মানুষ এগিয়ে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে? এটা নিয়ে আমি ডিবেটে বসবো। যদি আমি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। ভয় লাগছে নাকি? আমাকে ঝান্ডা ধরতে লাগবে না, আমি তো ভুল প্রমাণ করব। তবে আর মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করে দিলে মমতা ব্যানার্জি কি করবে? না, নেব না। উনি বলছে আইএসএফ এর ঝান্ডা। ওরে বাবা, 14 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার সাথে সনাতন কাকার যে সম্পর্ক ছিল নষ্ট করেছে মমতা ব্যানার্জি প্রথম। বিজেপি এসে ওই নষ্টতাতে আগুনে ঘি ঢালছে। সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর বিজেপি, মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে, বিজেপি এসে কি করছে? সে আগুনে ঘি ঢালছে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। মমতা ব্যানার্জি সম্প্রীতি পশ্চিমবাংলা যে বিনষ্ট হয়েছে তার আগুনটা মমতা ব্যানার্জি লাগিয়েছে, আর বিজেপি শুভেন্দু অধিকারী সে আগুন এখন ঘি ঢালছে। থোড়ি মমতা ব্যানার্জিকে নেব না, আমি হারিয়ে দিয়ে বলবো মা আমার অনেক হয়েছে, এবার একটু অব্যাহতি নিন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। বসবে আমার সাথে? আর আমি যদি পারি, আমি যদি হেরে যাই, আমি ঝান্ডা ধরে নেবো। চলো, নিশ্চিন্তে থাকো ভাই, তোমার ছোট ভাই হারবে না, তোমাদের ভাইজান হারবে না, ঝান্ডা ধরারও প্রশ্ন আসছে না। ভয় পেয়ে যাচ্ছে অনেকে, হয়তো ভয় পেয়ে যাচ্ছেন নাকি? আরে এই কনফিডেন্স আছে রে ভাই, চুরি করিনি, ডাকাতি করিনি, স্বচ্ছ সাথে কথা বলছি। গতকালকে আমি বলেছি আমার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলাদেশের একজন বক্তা বাজে মন্তব্য করে, তার প্রতিবাদ আমি জানিয়েছি। তৃণমূলের নেতাদের সাহস হয়নি, সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। অন্যায়কে অন্যায় বলবো ভাই। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে, জবাব তো দেবেন তো। আর একটা ওরা কথা বলবে, কি বলুন তো? আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করছে, এই কথা বলবে। এর ঔষধটা দিতে চাই, শুনবেন আপনারা? কারা এর ঔষধ শুনতে চান? হাত তুলুন তো, আর হাতটা তুলে রাখুন। সবাই শুনতে চান তো নাকি? এই একটা ঔষধ আমি দিতে চাই, শুনবেন আপনারা? কারণ এই মিথ্যাচারের জবাব দেওয়ার দরকার আছে না নাই? সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। আর যে পাখি মাছ খায় না, যে পাখি মাছের ধারে যায় না, তাকে মাছরাঙা হিসাবে দেখানো হয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বাবু, এখন নয়, ওইদিকে যাতে হবে, ওইদিকে যেয়ে বসতে হবে, এখানে নিরাপত্তা। ঠিক আছে, ওই ফোন নম্বর দিয়ে দেবো, যাও এখন ওখানে। এই ফোন নম্বরটা দিয়ে দাও তো, ওনাকে ফোন নম্বরটা দিয়ে দাও, এখানে থাকলে হবে না, এই নাম্বার দিয়ে দিচ্ছে। সবের ভাই ডেকোরাম মেনটেন করতে হবে। আমি ছেড়ে দিলাম, ওখান থেকে কি একটা কিছু ছুঁড়ে দিল আমার দিকে, আমার কিছু হলো না, কিন্তু এর চাকরি নিয়ে টান হয়ে যাবে ভাই। জবাব তো আমার কাছ থেকে চাইবে না, ইনার অফিসার ইনাকে প্রশ্ন করবে, তোমাকে 1 লক্ষের কাছাকাছি মাইনে দিয়ে কেন ডাকা হয়েছে? বুঝতে পারছো? তাহলে আমার উচিত হবে এনাদের না কোনো ক্ষতি হয় সেটাও দেখা। সেই জন্য ভাই একটু ঘিরে রাখতে, যাতে ইদারের না অসুবিধা হয়। তাহলে এই ছাড়া আর ওদের কোনো বক্তব্য নেই। তাহলে এর ঔষধটা আমি আজকে দিয়ে যেতে চাই। একটা চুক্তিবদ্ধ হোক, একটা চুক্তিপত্র হোক, যে চুক্তিপত্রে আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি গো?
বড় ভাইজানের নাম নিচ্ছে, আওয়াজ হচ্ছে না কেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সই করবে। দুই প্রতিষ্ঠাতা, এক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। কি লেখা হবে? আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে ভোট কেটে সব দোষ আইএসএফ ঘাড়ে নেবে এবং তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফরা মেনে নেবে। এটা লিখে তলায় আব্বাস ভাইজান সই করবে। ওই চুক্তিপত্রে, ওই এগ্রিমেন্টে মমতা ব্যানার্জি লিখবেন, ওনাকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সব দায়ভার তৃণমূল নেবে আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। কাজ শেষ, কাজ শেষ, তাই তো না? আমি সই করব। আমার মনে যদি পাপ থাকে আমি সই করব না, আর মনে যদি না পাপ থাকে চলো নিয়ে আসো। আজকের পর থেকে ওষুধ দেবেন তো? আপনাদের মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? ভাইজান সই করার জন্য রেডি। আমি তাও বলছি, আমি বসিরহাট উত্তরে প্রার্থী দিয়েছি, ভোট কেটেছে, বিজেপি এসেছে, তাহলে আমি অন্যায় করেছি এগ্রিমেন্ট অনুযায়ী। আমার পা দুটো ওপর দিকে তুলে দিয়ে মাথা নিচের দিকে রেখে যত ইচ্ছা তৃণমূলেরা মারবে আমাকে, আমি মেনে নেব। কি বলছি বুঝতে পেরেছেন? আর ঠিক উল্টোটা একটু ভাবতে হবে তৃণমূলের ভাইদের। ৭৭টা সিট আইএসএফ কোথায় কোথায় প্রার্থী দিয়েছে, ভোট কেটে তোমরা আইএসএফ বিজেপিকে সুবিধা করেছো। আমরা কিন্তু হিসাব কষে কথা বলছি, বিনা হিসাব কষে কথা বলছি না ভাই। তোমার নেত্রী যদি ভুল ক্রমেও সই করে ফেলে একটু ভাবো। খুব মারধর করেছো আমাদের, খুব কেস দিয়েছো, তখন এগ্রিমেন্ট হয়ে যায় ভাই, যা শাস্তি দেবে তাই। আমরা এই ঠান্ডাকালে শাস্তি দেবো না, ঠান্ডা পানিতে গলা ডুবে বসিয়ে রাখবো। মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? মনে হয় আপনাদের? আমি বলছি সই করবে না। কেন? সকালে যদি এটা সই মানে বিজেপিকে আটকানোর সই হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই সইটা কার হচ্ছে? বিজেপিকে আটকানোর সই হচ্ছে। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাখি তাহলে আমি সই করব না। আর আমি যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই নির্দ্বিধায় দার্থহীন ভাষায় যেমন বলছি যেমন সই করে দেবো। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি যদি বিজেপির কাছে আত্মসমর্পণ করে না থাকে তাহলে সই করবে, আর বিজেপির কাছে যদি আত্মসমর্পণ করে থাকে তাহলে সই করবে না। আর আত্মসমর্পণ করে আছে কি নাই অসীম সরকার দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে, ওয়াকফ আইন মেনে নেওয়া থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখছে না তার প্রমাণ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় যে ধরনের কথাবার্তা অসীম সরকার বলার সাহস পেত না, অসীম সরকার তো আজকে বলছে, এর অনেক আগে থেকে শুভেন্দু অধিকারী বলছে। যদি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখতো তাহলে অসীম সরকারের সাহস হতো না এই কথা বলার। দেখবেন হয়তো মমতা ব্যানার্জি চাপে পড়ে সকালে সই করলো, বিকালে দেখবেন ভাইপো তার দলের লোকেরা তিহার জেলের লাল চা খাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? সকালে সই করেছে বিজেপিকে আটকানোর এগ্রিমেন্টে, সন্ধ্যেবেলা তিহার জেলে চা খাবে, লাল চা। আমি তো জেলে ছিলাম রে ভাই, জেলে কি চা দেয়? লাল চা দেয়। সে ভাই আর বলোনি, যা খেয়েছি না। মাছ নিয়ম আছে মাছ দেওয়ার, তো মাছটা আমাকেও দিয়েছে। ভাই মাছটা নিয়ে ভাবছি আল্লাহ এর হাত কতবার কেটেছে যে মাছটা কেটেছে। বুঝতে পারি? আমি বিধানসভায় বলেছি, আমি এই ছেলে বিধানসভায় দাঁড়িয়ে স্পিকার স্যারের মাধ্যমে, যিনি কারা ডিপার্টমেন্টের মন্ত্রী, তাকে আমি বলেছি স্যার যে মাছ কেটেছে তার আগে বলেছি মাছটা এত পাতলা, মানে মাছটা এত পাতলা, আমি যা শরীর পাতলা আমার থেকেও মাছ পাতলা, এটা বলেছি। তারপরে বলেছি তার যে কতবার হাত কেটে গেছে সেটা বলতে পারা যাবে না, মানে ওখানেও লুট হচ্ছে। ধরো 25 গ্রাম মাছের টুকরোর কথা বলেছে। একটা মাছের ওয়েট হতে হবে 25 গ্রাম, সেটাও 5 গ্রামের কাজ মিটিয়ে নিচ্ছে, 10 গ্রামে কাজ মিটিয়ে নিচ্ছে, 15 গ্রাম ওখান থেকে খেয়ে নিচ্ছে এরা। এবার একটা দুটো তো নয়, প্রেসিডেন্সি জেলে প্রায় 2200 কায়েদি আছে, 2200 জেলবন্দি মানুষ আছে। এবার ভাবুন, আর সারা পশ্চিমবাংলায় প্রায় 25,000 জেলে লোক আছে, 25,000 লোক আছে।
এবার 25,000 ইন্টু 10 গ্রাম করে বাঁচালে কত কিলো হচ্ছে বুঝতে পেরেছেন? ভাববেন না 10 গ্রাম নিয়ে ওদের কি হবে, কিন্তু ইন্টু 25,000 মারবেন। চিকেন অনেক সময় দেখবেন আমরা এখন বাড়িতে ডাল খাই, একটা দুটো ডাল সেদ্ধ হয় না, ডাল থেকে যায় না, ওটাকে নিয়ে আমরা ওটাকে আবার খোঁজার চেষ্টা করি, আমরা দিয়ে পাতে চলে আসি। ঠিক চিকেন ওই ধরনের হয়। যদি এখন খাবারের মান বেড়েছে, এই বলার পরে নড়ে চড়ে বসেছে। ওই চিকেন যেদিন হয় না, সবজির সাথে চিকেন বানায়, সুরোতে বা ঝোলেতে চিকেনটা ঠিক ওই ডালের এর মতো হয়। ভাই আমি খেয়েছি ওগুলো, হ্যাঁ, আমি এক্সট্রা ডিমান্ড করিনি, আমাকে এক্সট্রা দিতে পারতো। আমি বিধায়কই তো, ডিভিশন 1 বলে, মানে ভিআইপি ট্রিটমেন্ট। জেলের মধ্যেও আছে ভাই, জেলের মধ্যেও ভিআইপি ট্রিটমেন্ট আছে, আপনাদের জেনে রাখা দরকার। কিন্তু আমি নিইনি। আমি এই জন্যই নিইনি, দুটো কারণ ছিল। প্রথম কারণ কি, যে কি হচ্ছে ধরা যাবে না, যেখানে যাচ্ছে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে, ধরা যাবে না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, যাদের ভোটে আমি ভিআইপি হলাম, তারা যেদিন ভিআইপি হবে, তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে আমি ভিআইপি ট্রিটমেন্ট নেবো। আপনি ভোট দিয়ে আমাকে ভিআইপি বানিয়েছেন, আপনি ভোট না দিলে আমি ভিআইপি হতাম না। ভাঙড়ের মানুষরা ভোট দিলে আমি ভিআইপি হতাম না। তো ভাঙড়ের মানুষ কেউ যদি কোনো ক্রমে জেলে যায়, তাহলে সে যদি ওই ডাল ভাত খায়, আমি তাদের ভোটে ভিআইপি হলাম, তাহলে আমি চিকেন ভাত কেন খাবো? আমি ভালো কেন খাবো? তাদের মতোই খাবো। ওরা যেদিন ভালো খাবে, সেই দিন আমি ভালো খাবো। যাক, বলার এই প্রসঙ্গতে চলে আসলাম। তিহার জেলের লাল চা খাওয়াবে। তিহার জেলের খাবার কেমন কিন্তু আমি বলতে পারবো না কোয়ালিটি, কারণ আমার কোনো অভিজ্ঞতা হয়নি। আমার প্রেসিডেন্সিতে হয়েছে, বারাইপুর সেন্ট্রাল জেলের হয়েছে, এটা আমি বলছি এই অভিজ্ঞতা। তাহলে সকালে সই করলে বিকালে এই দুর্নীতিগ্রস্ত তোলাবাজ, 100 দিনের কাজের চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, আবাস যোজনা থেকে চোর, 100 দিনের টাকা চোর, স্কুলের উন্নয়নের জন্য যে টাকা আসছে সেই চোর, রাস্তার উন্নয়নের জন্য যে টাকা আসছে সেটা চোর। এক কথা, এই চোরের দলগুলোকে ধরে তিহার জেলের ভাত খাওয়াবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আইএসএফ বা নওশাদ ভাইয়ানরা, নওশাদ ভাইরা ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে, বিজেপি চলে আসবে আইএসএফ কে ভোট দিলে, বলে ওসব কথা বলে লাভ হবে না। আসো একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্ট হবে আইএসএফ ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই এগ্রিমেন্টে লেখা থাকবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে, তৃণমূল যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে সেটাও তোমাদেরকে মেনে নিতে হবে। হলো, এগ্রিমেন্ট করো। মনে হয় করবে? আমি বলছি করবে না। তাহলে এই জবাব আপনারা দেবেন তো? দিতে হবে তো নাকি? রক্তদানের কাজ চলছে, কত ডোনার হলো? অনেক বকে ফেললাম, বাজে কটা গো? খেতে হবে, আমাকে খিদে লেগে গেছে। হ্যাঁ, না আর বলার দরকার নেই। আমি এসআইআর প্রসঙ্গে বলে আমি শেষ করে দেবো। হ্যাঁ, এসআইআরটা শুনতে চান তো?